চাকরি হারালেন ঠিকই, মানব সেবা থামেনি আপনার। না না, এটা আসলে থামাইতে পারতেছি না, এটা রক্তের সাথে মিশে গেছে। দর্শক আসসালামু আলাইকুম। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং পরিবার বঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়স্থল। এই আশ্রয়স্থল একদিনে গড়ে ওঠেনি, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধা এবং অসহায় পরিবার বঞ্চিত শিশুদেরকে আমাদের এই আশ্রমে পাঠিয়েছেন যারা। তাদের কারণেই আজকে আমাদের এই আশ্রমে এতগুলো মানুষ বসবাস করছে এবং তাদের সেবা যত্ন হচ্ছে। সেরকমই দুজন মানুষ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, সেরকমই দুজন শুভাকাঙ্ক্ষী নিয়ে যারা দীর্ঘ 5 বছর ধরে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে আবাসনের ব্যবস্থা করে আসছে। তারা সুদূর চিটাগং থেকে আমাদের সাথে আজকে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে সাক্ষাৎ করতে এসেছে। আমার নাম মঞ্জু, আমার বাড়ি চট্টগ্রামেই। আমি চট্টগ্রামের চান্দগাঁও থাকি, মোহর এলাকায়। আর আমি রাইড শেয়ারিং করে আগে যদিও বা জব করতাম, এটা করোনাকালীন আমার জবটা চলে যায়। এই অসংখ্য মানুষ নিয়ে কাজ করতে গিয়ে আসলে এই করোনাকালে যখন আমি হসপিটালে যাই, তখন অফিস থেকে আমাকে বলা হয় কি, এই তোমাকে তার অফিসে রাখা যাবে না, অফিস সংক্রমণ হবে করোনার জন্য, যেহেতু করোনার একটা এই এখন সিচুয়েশন চলতেছে, তোমাকে এখানে আর রাখা যাবে না, আর তুমি অন্য ব্যবস্থা নাও তোমার। তো চাকরি হারালাম, এ হলো আর কি। চাকরি হারালেন ঠিকই, মানব সেবা থামেনি আপনার। না না, এটা আসলে থামাইতে পারতেছি না, এটা রক্তের সাথে মিশে গেছে। খুবই আনন্দিত আপনাদের মতো নতুন প্রজন্ম ইয়াং মানুষরা যখন মানব সেবায় এগিয়ে আসে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার কাজ। ভাই, আপনার সাথে একটু কথা বলি, আপনার নাম এবং বিস্তারিত যদি একটু জানেন। জি নমস্কার, আমার নাম হচ্ছে শৈলাপ্রু মার্মা, আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি জেলা মানিকছড়ি। সো আমি থাকি হচ্ছে চট্টগ্রাম। সো চট্টগ্রাম থাকি দীর্ঘদিন ধরে ভাইদের সাথে কাজ করতেছি, আর চেষ্টা করতেছি এই বৃদ্ধাশ্রমে প্রায় অনেক সময় আসা হয়েছে রোগী নিয়ে, আর চেষ্টা আছে যদি আরও সামনে কিছু করার। ভাই, একটু বলবেন আপনি কবে থেকে এই মানুষ রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে সেবা দিয়ে আসছেন এবং কিভাবে আপনার মধ্যে এই জিনিসটা উৎসাহটা কাজ করে? আসলে আমি এই কাজগুলো শুরু করি, আমি মানবিক কাজে আসি 2015 সালে। তখন আমরা ব্লাড ডোনেশনের কাজ করতাম, কারো রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত ব্যবস্থা করে দিতাম। তো এভাবে এই কাজগুলো করতে করতে একটা পর্যায়ে গিয়ে আসি আমরা 2018-এর দিকে একটা রুগীর সন্ধান পাই, মানসিক ভারসাম্যহীন, কদমতলা স্টেশনে পড়া ছিল উনি। তো ওনাকে আমরা ওখান থেকে তুলে এনে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করে চিকিৎসা চলাকালীন আমরা ওনার পরিবারের সন্ধান করি। আলহামদুলিল্লাহ আমরা তখন ওনার পরিবারের সন্ধান পেয়েছিলাম, ওনাকে আমরা পরিবারের হাতে বুঝাই দিছি। এরপরে দেখা যায় উনি 8-9 মাস পর উনি মৃত্যুবরণ করেন। এরপর থেকে শুরু হয়েছে, মানে অনেকেই মানুষ জানতে পারতেছে, এটা দেখে অনেকেই বুঝতে পারতেছে আমরা এই কাজগুলো শুরু করছি। আসলে এই দেখার পর থেকে মানুষ আমাদেরকে কল করে যে অমুক জায়গায় একটা রুগী পড়া আছে, এখন ভাই আপনাদের পক্ষে কি কোনো কিছু পসিবল এই রুগীটার কিছু করার। এভাবে শুরু হয় আসলে আমার কাজটা। এই 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 কাজটা কি শুরু করেন এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রণোদনাতেই? মিল্টন দাদার উৎসাহেই কি শুরু করেন নাকি এমনি আগে থেকেই শুরু করেন? দাদাকে চিনি আমি অনেক আগে থেকেই চিনি, এই যদিও ওনার সাথে আমার এই দেখা হয় নাই। তো ওনার সাথে দেখা করার একটা মাধ্যম হচ্ছে যে চিটাং থেকে এই ঢাকায় আসা। এখন আমি ভাবলাম যে এভাবে না এসে, একা না এসে একটা রুগী নিয়ে আসি। তো একটা রুগী নিয়ে আসি, আমি প্রথমে বাসে নিয়ে আসি এই রুগীটাকে। এসে কল্যাণপুর নেমে এখান থেকে আমি এখানে আসি। তো আমি যতটুকু জানতে পারলাম, এই মানুষটা 20 বছর ধরে পরিবারের বাইরে ছিল। এই পরবর্তীতে দাদার এখানে এসে ওনার পরিবারের সন্ধান পাওয়া যায়, ওনাকে দাদাও পরিবারে হস্তান্তর করেন। এই পরিবারে মেবি 3 মাস মতো ছিল, এরপর উনি মারা যায়। আবার আমি দেখতে গেছি ওনাকে, ওনার কবরস্থানে গেলাম, জিয়ারত করলাম। আসলে ওনারে আমি চিকিৎসা চলাকালীন ওনার প্রতি আমার এতটা মায়া জমছে, বলার মতন আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি। আমি কোনো রোগীকে কিন্তু 3 মাস কিন্তু মেডিকেলের ট্রিটমেন্ট করাই নাই, ওনার আমি মেডিকেলে 3 মাস ট্রিটমেন্ট করাইছি আমাদের ভাই ব্রাদারের সহযোগিতায়। এখানে শুধু আমি না, আমাদের মাসুম ভাই আছে, তারপর তখনকার রুবেল ছিল, আমার বন্ধু স্বাধীন ছিল, আর মেজবা ভাই ছিল। আমরা এই 4-5 জনে মিলে ওনাকে আমরা একটানা 3 মাস মেডিকেল ট্রিটমেন্ট করাইছি। যেহেতু উনি, আচ্ছা বলে রাখি, উনি কিন্তু যক্ষ্মা রোগী ছিল, যার কারণে এটা হচ্ছে লং টাইম একটা ট্রিটমেন্ট প্রয়োজন হয়।
তারপর আমরা এই চেষ্টা করি অনেকবার ওনার পরিবারের সন্ধান করতে, কিন্তু আমরা ওনার পরিবারের সন্ধান পাই নাই। তো দাদার এখানে ছিল উনি অনেক দিন ছিল, থাকার পরে এই দাদাই তো ভিডিও করতো, ভিডিওর মাধ্যমে ওনার পরিবারের সন্ধান পাওয়া যায়। ওনার ছেলে ওনার বাবাকে ফিরে পাইছে 20 বছর পর। এটা আমাদের শুনে আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো উনি 2 থেকে 3 মাস মেবি ওনার বাসায় ছিল, এরপরে উনি মারা যায়। অজ্ঞাত হিসাবে ওনার দাফন কাফনটা হয় নাই, উনি একটা পরিচয়ে ওনার গোরস্থানেই ওনার দাফন কাফনটা হয়েছে। এটা আসলে শুনে আমাদের ভালো লাগতেছে। আর এই আবেগ থেকে আসলে ওনার কবরস্থানে আমি ছুটে গেছিলাম। শেষ পর্যন্ত তো উনি ওনার পরিবারে ফিরে গেলেন এবং পরিবার থেকেই উনি মৃত্যুবরণ করলেন। মানে আমাদের একটু বলবেন যে আপনি এই যে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এইখানে যে এরকম মানুষগুলো সেবা দেওয়া হয়, এই খবরটা কিভাবে পেলেন এবং এটাতে আপনার ভেতরকার অনুভূতিগুলো কেমন? আসলে আমার ভেতর তো অনুভূতি বলার মতো তেমন ভাষা নেই, তবে আমার আনন্দ লাগতেছে যে আমি হয়তো ছোট্ট একটা মানুষ, হয়তো যে শেষ বয়সে যে বৃদ্ধদের অসহায় মানুষদের জন্য কিছু একটা করতে পারতেছি। করতে গিয়ে আমার কষ্ট হয়, চাকরির পাশাপাশি করতে হয়, তারপর চেষ্টা করতেছি, করে যাচ্ছি, তবে অনেক ভালো লাগে আমার। রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর সেবা কিভাবে আপনার মধ্যে এই বিষয়টা কাজ করলো আর কি? জি, আমি আগে ব্লাড নিয়ে কাজ করতাম, জরুরি রক্তের প্রয়োজনে। অতঃপর একদিন ভাইয়ের সাথে চট্টগ্রাম মেডিকেলে দেখা হয়, তখন থেকে পরিচয় হয়। ভাইয়ে তখন উৎসাহিত করে যে আমাদের তো এরকম অজ্ঞাত রোগী নিয়ে কাজ করে, চাইলে তুমিও আসো আমাদের সাথে কাজ করো। হয়তো বলার মতো তেমন কোনো ভাষা নেই আমার, কারণ এখানে এতগুলো মানুষ আছে আর এতজনের সেবা দিয়ে যাচ্ছে। আর এটার সাথে যারা কাজ করতেছে, যেমন আমিও বর্তমানে ছোটখাটো হিসেবে কাজ করতেছি, সব কিছু উৎসাহিত পেয়েছি। এই যে মঞ্জু ভাই, তারপর বর্তমান যে কাউসার ভাই, মেহেদি ভাই, সাজাদ ভাই, সকলের উৎসাহিত আমি কাজ করতেছি। আচ্ছা, কাজ করে বেশ ভালো লাগতেছে। ঢাকা আসা হয়েছে প্রায়, আশা করছি আগামীতেও থাকবো। খুবই সুন্দর ভাই। আর একটা জিনিস, আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার, তার সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। তিনি দীর্ঘদিন ধরে এই যে বৃদ্ধ মা বাবাদের নিয়ে কাজ করতেছেন, সব কিছু দেখে ভালো লাগলো। ভালো লাগার পর থেকে আমি অনুপ্রাণিত হলাম যে না, আমিও দাদার সাথে দূর থেকে হলেও সাপোর্ট দিয়ে কিংবা উৎসাহিত দিয়ে আমিও পাশে থাকি। ঠিক সেভাবে চট্টগ্রাম থেকে আছি, তবে চেষ্টা করতেছি মাঝে মাঝে এই রুগী নিয়ে আসতে চাইলে তো আর সবসময় আসা যায় না, কারণ এখানে তো অনেক সময় সিট খালি থাকে না, তারপর চেষ্টা করি। আপনারা সকলেই জানেন যে সন্তানরাই রাস্তায় ফেলে রাখে মানুষদেরকে, তারপরেও আমরা নতুন প্রজন্ম, আমরা ইয়াং জেনারেশন, এদের জন্য কি আপনার পক্ষ থেকে কোনো মেসেজ আছে যে এই মানুষগুলোর কিভাবে সেবা করা যায়, বা রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর কিভাবে সেবা করা যায়, বাসায় থাকা বাবা মাদের কিভাবে সেবা করা যায়, কোনো মেসেজ কি আপনি? আসলে এই যারা মা বাবাদের করে কি বলতাম, সব দিক দিয়ে বলবো সকল মা বাবা এবং সকল সন্তানরা যদি আমরা সচেতন হই, তাহলে হয়তো এই মা বাবার রাস্তায় আসতো না, তাহলে আমাদেরকেও রাস্তাতে করে নিয়ে আসছে আজকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে হতো না। তবে যদি সবাই সচেতন হই, প্রত্যেকটা মা বাবা এবং প্রত্যেকটা সন্তান, তাহলে আশা করছি আগামীতে আমরা রাস্তাঘাটে হয়তো খুব কমই পাবো মা বাবাদেরকে দেখতে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। কেমন লাগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সাথে কাজ করতে? কেমন লাগে এই মানুষগুলোকে পুনর্বাসন করতে? অনেক ভালো লাগে, কারণ এত বড় একটা আশ্রম, এখানে এই আশ্রমটা আছে বলেই আমরা সেই চট্টগ্রাম থেকে রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ অজ্ঞাত মানুষগুলোকে নিয়ে আসতে পারতেছি। এটা আসলে আমাদের একটা গর্বের বিষয়, আমার খুব ভালো লাগে। আমাদের এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার, তার সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু? আসলে এই মানুষটা তো অসাধারণ মনের একজন মানুষ। এই যতটুকু বলি না, আমার মনে হচ্ছে কম হয়ে যাবে, আমার ভাষায় প্রকাশ করার মতো না। মানুষটা এতটাই ভালো মানুষ যে আমি যখনই ওনাকে ফোন করি তখনই উনি আমাকে রেসপন্স করে। এই দাদা, আমি একটা রুগী পাইছি, এখন রুগীটার অবস্থা তো খুব বেশি খারাপ, আমি কি করব? দাদা যদি সিট খালি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কখনো না করবে না, এটা আমার একটা বিশ্বাস, এবং এখনও করে না। এখন কালকে রাতও একটা রুগী নিয়ে আসছিলাম, তো ওটা আমি আসছি রাত 2:30 কি 3টা হয়েছে। তখন আমি দাদাকে রাতেই ফোন করি, কারণ আমি রুগীটা নিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়। রুগীটার অবস্থা যে দেখতেছি খুব বেশি একটা খারাপ। তো এই খারাপ অবস্থায় থাকা রুগীকে অন্য জায়গায় না নিয়ে আমি মনে করি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে আসাটাই ভালো ছিল। এবং আমি দাদাকে রাতে ফোন করি, আমি ভাবলাম যে দাদাকে ফোন করে একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি রাস্তায় কি ধরনের রুগী এই পর্যন্ত উঠিয়েছেন? কেমন তাদের পরিস্থিতি কেমন ছিল? তাদের পরিস্থিতি বলতে আমি বেশিরভাগ রুগী তুলে নিয়ে আসছি যেগুলো হচ্ছে পা পচা, শরীরের যে কোনো অঙ্গ পচা থাকে, অনেক পোকামাকড় থাকে। আমরা রাস্তায় তৎক্ষণিক কিছু ড্রেসিং করি,
আমাদের পক্ষে যতটুকু পসিবল হয় আর কি, আমরা তো তেমন একটা ড্রেসিং করতে পারি না, তবুও এই ড্রেসিং করে আমরা অ্যাম্বুলেন্সে তুলে এখানে নিয়ে আসি। আর রোগীগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে মানসিক ভারসাম্যহীন। এগুলোর কাছে যখন আমরা কাজ করতে যাই, ড্রেসিং করতে যাই, দেখা যায় যে আমাদেরকে অনেক রকমের গালিগালাজ করে। গালিগালাজ করাটাই স্বাভাবিক, কারণ ওরা তো মানসিক ভারসাম্যহীন। তবুও আমরা আমাদের জায়গাটা থেকে ধৈর্য ধরে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, কারণ আমরা যদি এদেরকে ফেলে চলে যাই তাহলে আসবে বা কে, ওদের পাশে দাঁড়াবে কে? তো অতটুকু বিবেকহীন আমি হতে পারি নাই বলে আসলে ওনাকে নিয়ে আসা এখানে। এটা আপনারা একদম নিজেদের স্বেচ্ছায় করে যাচ্ছেন, নিজেদের অর্থায়নে করে যাচ্ছেন, নিজেদের পকেটের টাকা খরচ করেই করে যাচ্ছেন? নিজেদের অর্থায়নে না, তবে শ্রমটা আমরা স্বেচ্ছায় দিচ্ছি। আমরা যখন চট্টগ্রাম থেকে যখন আমরা রুগী নিয়ে আসার জন্য আমাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্স ভাড়াটা আমরা এই মানুষ থেকে নেই, কালেকশন করে আমরা এখানে আসি। দেখা যায় অনেকেই দেয় এখানে, আমি একা কালেকশন করি না, আমার সাথে আমার বর্তমান টিম মেম্বারগুলোর কথা বলি। প্রথমত হলো আমার শ্রদ্ধাভাজন সাজ্জাদ ভাই, তারপর আমার বন্ধু কাউসার, তারপর আমাদের মেহেদি আছে, আর শৈলাপ্রু মার্মা আছে, এরকম আরও অনেকেই আছে। আমরা আমাদের সাধ্যমতো আসলে চেষ্টা করে যাচ্ছি। তবে নিজেদের অর্থায়নে বলতে আমরা যতটুকু পারি, আমাদের পক্ষে যতটুকু পসিবল হয় ততটুকু আমরা দিয়ে নিয়ে আসি। নতুন প্রজন্ম বা এই যে যুবক যারা আছে আপনাদের বয়সী, আমাদের বয়সী, তাদের জন্য কি বলবো? এই বিষয়গুলো আমরা বাসায় বসে কিভাবে এটা সমাধান করা যায়, যে মা বাবার সাথে, আমার বাবা যেহেতু অসুস্থ, তাহলে আমার বাবার অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন। উনি যদি মেন্টালি সিক, ওনার ট্রিটমেন্টের দরকার আছে, ওনার ট্রিটমেন্ট দিয়ে ওনাকে সুস্থ করে তোলাটাই হচ্ছে আমি ছেলে হিসাবে আমার দায়িত্ব। তো আমি যদি ওনাকে অবহেলা করি তাহলে একটা পর্যায়ে গিয়ে উনি রাস্তায় চলে আসবে। একটা বাবা কখন রাস্তায় আসে? যখন সন্তানের অবহেলা পাই। আর বাবারাও যদি আমাদের মতো সন্তানদেরকে সুন্দর করে আগলে রাখতে জানে, তাহলে আশা করি আর মা বাবাদের রাস্তায় ফুটপাতে আর ঠাই হতে হবে না। যাদেরও তবুও ঠাই হচ্ছে, তাদের জন্য তো আছেই, চাইল্ড অ্যান্ড নলেজ কেয়ার আছে, আমরা তুলে নিয়ে আসবো ইনশাল্লাহ। দর্শক, রোদ বৃষ্টি শীত সব কিছু উপেক্ষা করে এই মানুষগুলো রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধদের এবং পরিবারবঞ্চিত শিশুদের আবাসনের ব্যবস্থা করে আসছে। সেবা করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে প্রতিদিন। দুই ভাইয়ের কাছ থেকে জানলাম যে কীভাবে তারা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সাথে আছে, কীভাবে তারা রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধা এবং পরিবারবঞ্চিত শিশুদের সেবায় এগিয়ে আসছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছে। দর্শক, আপনাদের মাধ্যমে সকল যুবক সমাজ এবং কিশোরদেরকে জানাতে চাই যে আপনারাও এগিয়ে আসুন এই মানবতার সেবায়। সচ্ছল সকল মানুষকে জানাতে চাই যে পরিবার থেকে বাবা মাকে বিতাড়িত করবেন না, রাস্তায় ফেলে রাখবেন না আপনার বাবা মাকে কিংবা নবজাতক শিশুকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।